চিকিৎসার জন্য আবারও লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার দুপুরে এমন তথ্য দেন তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। তিনি জানান, এজন্য কাতার থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে। এদিকে দলটির মহাসচিব জানান, শুক্রবার ভোরে ফ্লাইটটি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। দেশি বিদেশি চিকিৎসকদের পরামর্শে মেডিকেল বোর্ড এমন সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে দুপুরে বিস্তারিত তুলে ধরেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন। কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে এই মধ্যরাত্রির পরে অথবা আগামীকালকের সকালের ভিতর ইনশাআল্লাহ আমরা ওনাকে ইউকেতে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি। বেশ কয়েকজন চিকিৎসক এবং দেশের বাইরের 2 জন চিকিৎসক ওনার সাথে থাকবেন, যাতে ওনাকে সুস্থভাবে ওনার চিকিৎসা দেওয়া যায়। বিএনপির চেয়ারপারসনের শারীরিক অবস্থার বিষয়ে পরিষ্কার করে কিছু না বললেও ডাক্তার জাহিদের আশা, উন্নত চিকিৎসার পর তিনি আবার সুস্থ হয়ে দেশে ফিরবেন। সবার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন। সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই বাংলাদেশের বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সদস্যগণ এবং বিভিন্ন বাংলাদেশ সেনাবাহিনী সহ বিভিন্ন পর্যায়ের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ফরেন মিনিস্ট্রি সহ বিভিন্ন মন্ত্রণালয় এবং বাংলাদেশস্থ চাইনিজ এমবেসি, কাতার এমবেসি, সৌদি এমবেসি, ইউকে এমবেসি, পাকিস্তান এমবেসি, ভারতীয় এমবেসি আমাদেরকে যে ধরনের, ইভেন রাশিয়ান এমবেসি সহ সবাই যে ধরনের সহযোগিতা করছেন, সেজন্য আমরা সবার কাছে কৃতজ্ঞ। দলের চেয়ারপারসনের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির মহাসচিব। জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য শুক্রবার ভোরবেলায় ছাড়বে ফ্লাইট। একটা অত্যন্ত উন্নত মানের এয়ার অ্যাম্বুলেন্স পেয়েছি, যেটা আজকে রাতের মধ্যে এখানে এসে পৌঁছবে এবং সম্ভবত খুব ভোরে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে তারা যুক্তরাজ্যে চলে যাবে। সুতরাং আমরা পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাচ্ছি যে আল্লাহ তাআলা তাকে যেন সুস্থভাবে নিয়ে যান, নিরাপদভাবে নিয়ে যান এবং সুস্থভাবে আমাদের মাঝে আমরা যেন তাকে ফিরে পেতে পারি। 23 নভেম্বর বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে এভারকেয়ারে ভর্তি হন বেগম জিয়া। এই হাসপাতালে বেগম খালেদা জিয়ার চিকিৎসার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন যুক্তরাজ্য, চীন ও দেশের বিশেষজ্ঞরাও। সৈকত সাদিক, 71, ঢাকা। খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবরাখবর নিয়ে আমাদের সাথে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল হক। শফিকুল, কখন নাগাদ বিএনপি চেয়ারপারসনের যাওয়ার সম্ভাবনা রয়েছে সে বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা, এবং শারীরিক বর্তমান কি অবস্থা ডক্টররা কিছু বলেছেন কিনা? নুসরাত, শুরুতেই বলে রাখি, সব ধরনের প্রস্তুতি হাসপাতাল থেকে, মেডিকেল বোর্ডের পক্ষ থেকে এরই মধ্যে নেওয়া হয়েছে এবং আমরা এখন পর্যন্ত যে খবর আমাদের কাছে এসেছে, শুক্রবার ভোর রাত 4টা থেকে ভোর 6টার মধ্যে কোনো এক সময় হয়তো কাতারের আমিরের পাঠানো যে এয়ার অ্যাম্বুলেন্স, সেই এয়ার অ্যাম্বুলেন্সে করে বেগম খালেদা জিয়াকে লন্ডনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে, এমন খবর আমাদের কাছে। এটি সবশেষ খবর। তবে যেই এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে নেওয়া হবে, সেই এয়ার অ্যাম্বুলেন্সটি এখনও বাংলাদেশের পথে রওনা করেনি বলে আমরা জানতে পেরেছি। তবে হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে সেটি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করবে এবং সেটি এখানে দায়িত্বশীল যারা রয়েছেন তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, আজ রাত 12টা থেকে 2টার মধ্যে যে কোনো একটা সময় সেটি বাংলাদেশে এসে পৌঁছবে এবং সেটি পৌঁছানোর পর যেই আনুষ্ঠানিকতা রয়েছে সেগুলো শেষ করে বাংলাদেশ ছাড়তে বেগম খালেদা জিয়ার হয়তো আজকে ভোর রাত নাগাদ তাকে লন্ডনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। এটি আমাদের কাছে সবশেষ তথ্য। এবং তার শারীরিক অবস্থার কথা যেটি জিজ্ঞেস করলেন ডাক্তার জাহিদ, সংবাদ সম্মেলন করে যেটি জানাচ্ছিলেন যে গত 27 নভেম্বর থেকে বেগম খালেদা জিয়া সিসিউতে চিকিৎসাধীন রয়েছেন এই এভারকেয়ার হাসপাতালে এবং তার অবস্থা এর মাঝে বেশ কয়েকবার সংকটাপন্ন অবস্থার হয়েছে। তবে তারা মেডিকেল বোর্ড যেই সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত অনুযায়ী যেহেতু চিকিৎসা হচ্ছে, সেক্ষেত্রে মেডিকেল বোর্ডের অনুমতিতেই কিন্তু বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে এবং এর আগে কিন্তু
তার যে শারীরিক অবস্থা ছিল তাতে ফ্লাই করার মতো পরিস্থিতি তার ছিল না। সেক্ষেত্রে কিছুটা দেরিতে হলেও তাকে এই উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে এবং তার সফরসঙ্গী হিসেবে রিচার্ড বিলি সহ যুক্তরাজ্য থেকে যিনি বিশেষজ্ঞ চিকিৎসক যিনি এসেছেন তিনি সহ আরও 14 জন সফরসঙ্গী তার রয়েছেন। এই কাতারের আমিরের পাঠানো যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স, সেই এয়ার অ্যাম্বুলেন্সে করে তারা লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন। অনেক ধন্যবাদ শফিকুল আপনাকে। দর্শক, শফিকুল হক যুক্ত হয়েছিলেন এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে। জুলাই গণ অভ্যুত্থানের কিছুদিন পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা আবারও জাতীয় আলোচনায় উঠে আসে। চলতি বছরের শুরুতে লন্ডনে প্রায় 4 মাস ধরে লিভার কিডনি সংক্রমণ সহ জটিল রোগের চিকিৎসায় চলে তার। সেখানে থেকে ফেরার 8 মাস পর আবারও চিকিৎসা নিতে লন্ডনে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী। বিস্তারিত জুলিয়া তানহার প্রতিবেদনে। দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 5 আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর নতুন করে তার চিকিৎসা, বিদেশ যাওয়া সবকিছুই জাতীয় রাজনীতির একটি বড় খবর হয়ে ওঠে। 5 আগস্ট 2024-এর পর খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হয় একবারই। সেটি ছিল 2025-এর 7 জানুয়ারি। সেদিন ভোরে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা থেকে লন্ডনের পথে রওনা হন তিনি। লন্ডনে বেগম জিয়াকে ভর্তি করা হয় দ্য লন্ডন ক্লিনিকে। সেখানে প্রায় 4 মাস নানা ধরনের চিকিৎসা নেন তিনি। এরপর 6 মে চিকিৎসা শেষে দেশে ফিরে আসেন 3 বারের সাবেক এই প্রধানমন্ত্রী। কিন্তু দেশে ফেরার পর পরিস্থিতি খুব একটা স্থিতিশীল থাকেনি। সবশেষ গত 23 নভেম্বর রাতে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে বেগম খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় ফুসফুসের সংক্রমণ ধরা পড়লে তাকে ভর্তি করা হয়। গত রবিবার ভোরে অবস্থার অবনতি হলে তাকে এসডিইউ থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়। সবকিছু ঠিক থাকলে বিএনপির চেয়ারপারসনকে বৃহস্পতিবার মধ্যরাতের পরে অথবা আগামীকাল শুক্রবার ভোরে লন্ডনে নেওয়া হবে। দেশি বিদেশি চিকিৎসকের পরামর্শে কাতারের একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে লন্ডনে নেয়ার সিদ্ধান্ত হয়েছে। তিনি সুস্থ হয়ে আবারও দেশে ফিরে আসবেন এমন প্রত্যাশায় দেশবাসী। জুলিয়া তানহা, ৭১, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাইরে তার পরিবারের আর কাউকে অতি গুরুত্বপূর্ণ প্রটোকল দেওয়া হবে না। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রশ্নোত্তর পর্বে এমনটা জানিয়েছেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। প্রেস উইং বলেছেন, বেগম জিয়া বিদেশে নিয়ে যেতে সব ধরনের সহযোগিতা করছে সরকার। এদিন স্বাধীন পুলিশ কমিশন সহ কয়েকটি অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। এখানে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। অনুমোদন দেওয়া হয় কয়েকটি অধ্যাদেশের। পরে বিস্তারিত জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করা হয়। এতে এক প্রশ্নে বন ও পরিবেশ উপদেষ্টা জানান, জিয়া পরিবারের আর কাউকে অতি গুরুত্বপূর্ণ প্রটোকল দেওয়া হবে না। গেজেট একটা হয়েছে, এখনো পর্যন্ত এই সুবিধাটা কেবল বেগম খালেদা জিয়াকেই দেওয়া হয়েছে। আর বেগম জিয়াকে বিদেশ নিতে সব ধরনের সহযোগিতা করছে সরকার, এমন তথ্য দেয় প্রধান উপদেষ্টার প্রেস উইং। এদিকে অনুমোদন হওয়া স্বাধীন পুলিশ কমিশন নিয়েও বিস্তারিত তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। 5 সদস্যের ওই কমিশনের প্রধান হবেন একজন অবসরপ্রাপ্ত বিচারপতি। এই কমিশন সরকারের সাথে মিলে কাজ করবে, পুলিশ যেন প্রভাবমুক্ত হয়ে কাজ করতে পারে সেই ব্যাপারে কি কি করণীয় এই বিষয়ে এই কমিশন সরকারকে সুপারিশ প্রদান করবে। পুলিশ যাতে মানবাধিকার সংবেদনশীল হয় সে বিষয়ে পুলিশের আধুনিকায়ন কোথায় কোথায় দরকার, কি ধরনের প্রশিক্ষণ দরকার, এগুলোও তারা চিহ্নিত। নাগরিক যে অভিযোগগুলো থাকবে পুলিশের ব্যাপারে সেইগুলোর তদন্ত নিষ্পত্তি করা। 2, পেশাগত বিষয়ে পুলিশ সদস্যদের যদি কোনো অভিযোগ থাকে সেগুলোরও নিষ্পত্তি করা। এদিন বাংলাদেশ বিল্ডিং কোড এবং বন্যপ্রাণী রক্ষা সহ কয়েকটি অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন হয়েছে। আর নীতিগত অনুমোদন পেয়েছে বাণিজ্য আদালত অধ্যাদেশও। হাইটেক পার্ক কর্তৃপক্ষ সংশোধন অধ্যাদেশ 2025-এর এটা নীতিগত অনুমোদন হয়েছে। বাণিজ্যিক আদালত অধ্যাদেশ 2025 এটার নীতিগত অনুমোদন হয়েছে। বিল্ডিং রেগুলেটরি কর্তৃপক্ষ অধ্যাদেশ 2025-এর এটা নিয়ম, এটা বোধহয় আপনার চূড়ান্ত অনুমোদন হয়েছে। তিনি আরো জানান, নীতিগত অনুমোদন পাওয়া অধ্যাদেশগুলো পরবর্তী উপদেষ্টা পরিষদের বৈঠকে চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সামনের মিটিংয়ে আবার নতুন করে পেশ করা হবে। এটা মোহন ইসলাম,
একাত্তর, ঢাকা। জাতীয় নির্বাচনের জন্য আরও ৩৬ আসনে প্রার্থীর নাম প্রকাশ করেছে বিএনপি। বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, এই আসনগুলোর প্রার্থী তালিকা বাতিল হবার সম্ভাবনা কম। আরও জানাচ্ছেন মাহিলা ইসলাম। গত ৩ নভেম্বর প্রথম পর্যায়ে ২৩৭ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করে বিএনপি। তার একদিন পরেই মাদারীপুর ১ আসনের ঘোষিত প্রার্থীর নাম স্থগিত করে দলটি। যেটা হচ্ছে আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকা ২৩২টি আসনের জন্য। ১ মাস পর আরও ৩৬টি আসনের তালিকা প্রকাশ করেছে বিএনপি। সব মিলিয়ে প্রকাশিত প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭২টি। বাকি ২৭টি আসনের তালিকা যথাসময়ে ঘোষণা করা হবে। এই আসন নির্বাচনের জন্য আমাদের দলের পক্ষ থেকে আমরা আমাদের মনোনয়নের ২৩৭টি আমরা আসনে প্রার্থী ঘোষণা করেছিলাম। আজকে আমরা আরও ৩৬টি আসনে আমরা আপনার নাম ঘোষণা করছি। পরিবর্তনের সম্ভাবনা খুব কম। এগুলোর মধ্যে ঢাকার ৪টি আসনের তালিকা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। এতে দেখা যায় ঢাকা ৭-এ হামিদুর রহমান, ৯-এ হাবিবুর রশিদ, 10-এ শেখ রবিউল আলম আর ঢাকা 18-তে নাম ঘোষণা করা হয় এস.এম. জাহাঙ্গীর হোসেনের নাম। কয়েকদিন আগে বিএনপিতে যোগ দেওয়া রেজা কিবরিয়া লড়বেন হবিগঞ্জ ১ আসন থেকে। এছাড়াও উল্লেখযোগ্য প্রার্থী হলেন ঠাকুরগাঁও ২ আসনের আব্দুস সালাম, দিনাজপুর ৫ এ.কে.এম. কামরুজ্জামান, সিরাজগঞ্জ ১ আসনে সেলিম রেজা, যশোর ৫ আসনে এম ইকবাল হোসেন, খুলনা ১ আসনে আমির এজাজ খান, বরিশাল ৩ আসনে জয়নুল আবেদিন, টাঙ্গাইল ৫ আসনে সুলতান সালাউদ্দিন টুকু, কুমিল্লা ২ আসনে সেলিম ভুইয়া, চট্টগ্রাম ৬ আসনে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, মোহাম্মদ আবু সুফিয়ান চট্টগ্রাম ১৫, নাজমুল মুস্তফা আমিন কক্সবাজার ২, আলমগীর মাহফুজুল্লাহ ফরিদ। বাকি ২৮ আসন জোটসঙ্গীদের জন্য ছেড়ে দেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দেন মির্জা ফখরুল। আরও অনেকগুলো থেকে যাচ্ছে, বোধহয় ২০-২৫টার মতো থেকে যাবে, ২৪টার মতো। সেগুলো হচ্ছে আপনার আমাদের যে অ্যালায়েন্সের সঙ্গে যারা আছেন তাদেরগুলো, এবং আমাদের ২-১টা আপনার ডিসিশন হবে, সেগুলো আমরা আরও পরে ঘোষণা করব। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। এবার কোনো সনাতনী নির্বাচন হচ্ছে না। ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন এবং গণভোট জাতি গঠনের নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ৬৪ জেলায় নতুন দায়িত্ব পাওয়া পুলিশ সুপারদের সাথে বৈঠকে কথা বলেন তিনি। এ সময় নিরপেক্ষ থেকে এবারে নির্বাচনকে দৃষ্টান্তমূলক এবং স্মরণীয় করে তোলার নির্দেশ দেন তিনি। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। সম্প্রতি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় লটারির মাধ্যমে ৬৪ জেলার পুলিশ সুপারদের পদায়ন করা হয়। তাদের সাথে সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে তাদের উদ্দেশ্যে বক্তব্য দেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের আমলে নির্বাচন ছিল প্রহসনমূলক ও তামাশার। এ থেকে অবশ্যই বের হতে হবে। অতীতের কিছু নির্বাচনের কথা মনে রাখি, মনে চট করে আসে। তোমরাও দেখেছো সেই নির্বাচনগুলো। কেউ প্রহসনের নির্বাচন বলে, প্রতারণার নির্বাচন বলে, তামাশার নির্বাচন বলে। এবারের নির্বাচন হলো এমন নির্বাচন, তারা স্মরণ করবে বাংলাদেশের নির্বাচনটা আমরা দেখেছিলাম, এটা এরকম। তারা নানা দেশে এটা বলবে, এরকম একটা নির্বাচন তারা এটা দৃষ্টান্ত হিসেবে নিয়ে যাবে তাদের মাথায়। তিনি বলেন, এবার কোনো সনাতনী নির্বাচন হচ্ছে না। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক গণভোট। এই নির্বাচনের মাধ্যমে জাতির জন্য বিল্ডিং কোড বানানো হবে। এই নির্বাচন সেই নির্বাচন যেখানে বিল্ডিং কোড তৈরি হবে। যারা বিল্ডিং কোডটা তৈরি করবে তাদের হাতে এই দায়িত্ব দেওয়ার জন্য। তার সঙ্গে যে গণভোট আসছে, এটা শুধু ৫ বছরের নির্বাচন, সনাতন নির্বাচন তা না। এটার একটু বড় গুরুত্বপূর্ণ জিনিস হলো গণভোট। সেটা হলো বিল্ডিং কোড। এই বিল্ডিং কোডটা আমরা তৈরি করে দিয়ে যাব, যেটা শতবর্ষ ধরে এই দেশকে, এই জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাবে। এবারের নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের জন্ম হবে বলেও মন্তব্য করেন তিনি, এবং দায়িত্বপ্রাপ্তরা জন্মগ্রহণের ধাত্রী হিসাবে দায়িত্ব পালন করবেন। নতুন বাংলাদেশের যে জন্ম হবে, এই আমাদের যারা এখানে উপস্থিত আছি তাদের ভূমিকা হলো ধাত্রীর ভূমিকা, যে আমরা যেন সুন্দর সুষ্ঠু সেই জন্মটা দিতে পারি তাদেরকে, সেই ভবিষ্যৎ বাংলাদেশে। নির্বাচনে দায়িত্ব পালন করা পুলিশদের কর্মদক্ষতার উপর রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার ঘোষণাও দেন প্রফেসর ইউনূস। তাদেরকে রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া। মোহন ইসলাম, ৭১, ঢাকা। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে যাচ্ছে এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।
আগামী 10 ডিসেম্বর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে দেখা করার সময় চেয়ে চিঠি পাঠানো হয়েছে। রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের আগে আগামী 7 ডিসেম্বর নির্বাচন কমিশনের বৈঠকে তফসিলের সময়সূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। রাষ্ট্রপতির সাথে সাক্ষাতে তা চূড়ান্ত করা হবে বলে ইসি জানিয়েছে। এদিকে সাধারণত সাপ্তাহিক ছুটির কথা বিবেচনায় রেখে ভোটের দিন ঠিক করতে ইসি সচিবালয়ের একাধিক দিনের প্রস্তাবকে চূড়ান্ত করবে কমিশন। এর আগে মঙ্গলবার ইসি সূত্রে জানানো হয় 7 থেকে 11 ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের শপথ বৈধ ঘোষণা করেছেন সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার এই সংক্রান্ত হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। অ্যাটর্নি জেনারেলের অভিমত, আগামী সংসদকেও এই সরকারকে বৈধতা দেওয়ার প্রয়োজন পড়বে না। আর আইনজীবীরা বলছেন, গণ অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে গঠিত সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। মাইনুল মারুফের আরও একটি প্রতিবেদন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের অন্তর্বর্তীকালীন সরকারের শপথের আগে আপিল বিভাগের মতামত নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রিটকারী আইনজীবীর মূল যুক্তি হচ্ছে, সুপ্রিম কোর্টের নিয়ম মেনে মতামত দেননি তৎকালীন আপিল বিভাগ। আর প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিরা ক্যান্টনমেন্টে আশ্রয় নেয় তারা মতামত দিয়েছেন কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন রিটকারী। বৃহস্পতিবার সব প্রশ্নের উত্তর দিলেন দেশের সর্বোচ্চ আদালত। সংবিধান ও জনগণের ইচ্ছায় এ সরকার গঠিত হয়েছে, হাইকোর্টের এমন রায়ে একমত প্রকাশ করেন সব বিচারপতিরা। তাই এ সংক্রান্ত লিপ্ত আপিল সর্বসম্মতিক্রমে খারিজ করে দেন আপিল বিভাগ। জনগণ তার ক্ষমতা নিজের হাতে নিয়ে যেভাবে বলেছেন এই সরকার সেভাবে গঠিত হয়েছে এবং জনগণ নিজেরাই ঠিক করে দিয়েছেন। এর সাথে 106 এগুলো মিলবে না। নেক্সট পার্লামেন্ট যেটা সেরিমোনিয়াল কিছু করলে করবে, কিন্তু এই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার এখতিয়ার আর কোথাও নাই। আর আইনজীবীরা বলছেন, গণঅভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে সরকার গঠনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলনের সমস্ত রাজনৈতিক দল এবং শক্তি এবং ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং আমাদের সংবিধানে এই ধরনের ক্রান্তিকাল এবং অস্থায়ী বিধান সম্পর্কে আমাদের যাই বলেন না কেন, পরবর্তী গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে এই সংবিধানে এই সময়কালটার অনুমোদনের প্রয়োজন পড়বে। আর্টিকেল বা অনুচ্ছেদ 106-এর অধীনে গৃহীত মতামত এটির কোনো প্রয়োজন ছিল না, কিন্তু এটি নেওয়াতে বড় ধরনের কোনো ব্যত্যয় হয় নাই, কিন্তু এটির প্রয়োজন ছিল না। মূল বিষয়টা হলো 106 নয়, মূল বিষয়টা হলো জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস। সেই উৎসটাই আবার আমাদের আপিল বিভাগ পুনরায় আজকে ঘোষণা করল। এই রায়ের মধ্য দিয়ে আইনিভাবে সরকারের বৈধতা নিয়ে কোনো প্রশ্ন তোলার আর কোনো অবকাশ নেই বলেও জানান তারা। সংবিধানের 150 অনুচ্ছেদ সংশোধন করা হয়েছিল। মাইনুল মারুফ, 71, ঢাকা। এই সরকারের জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার জয় এবং পলকের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডে সহযোগিতার অপরাধ আমলে নেয় ট্রাইব্যুনাল। আর অপরাধ আমলে নেওয়া হয়েছে সালমান এফ রহমান এবং আনিসুল হকের বিরুদ্ধেও। আরও জানাচ্ছেন মাইনুল মারুফ। 17 জুলাই মধ্যরাত থেকে 28 জুলাই 10 দিন বন্ধ ছিল মোবাইল ইন্টারনেট। এছাড়া ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ ছিল 13 দিন, যা স্বাভাবিক হয় 5 আগস্ট দুপুর থেকে। এদিন সজীব ওয়াজেদ জয় ও পলকের বিরুদ্ধে 3টি অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষ। এর মধ্যে অন্যতম হচ্ছে আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডে সহযোগিতা করা। তা আমলে নিয়ে জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। আর আগে থেকেই গ্রেপ্তার আছেন পলক। উনি দেশে থাকেন অথবা দেশের বাইরে থাকেন, উনি তৎকালীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন এবং উনি সকল ক্ষেত্রে সজীব ওয়াজেদ জয়ের উপদেশ গ্রহণ করে এই সকল কার্যক্রম এবং পদক্ষেপ গ্রহণ করতে। আমরা ডকুমেন্টে দেখিয়েছি যে ইন্টারনেট যে শাটডাউন করা হয়েছিল সেটা শুধু মৌখিক আদেশে না, এটা লিখিত আদেশে এবং মোবাইলের SMS এর মাধ্যমে, টেক্সট প্রেরণের মাধ্যমে ইন্টারনেট বন্ধ করার নির্দেশ ওনারা দিয়েছিলেন। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক MP সালমান এফ রহমানের বিরুদ্ধেও আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। তা আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। আর 2 মামলার আসামিদের 10 ডিসেম্বর হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। ওনারা জুলাই গণঅভ্যুত্থান চলাকালে একটা ফোনে কথোপকথন করেন ওনারা।
এই কথোপকথনের এক পর্যায়ে ওনারা বলেন যে কারফিউ চলা অবস্থায় এদেরকে মানে আন্দোলনকারী ছাত্র জনতাদেরকে শেষ করে দিতে হবে। 19 তারিখে ওনাদের এই বক্তব্যের প্রেক্ষিতে 20 তারিখ এবং তার পরবর্তীতে ঢাকা শহর সহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়। এদিন জুলাই আগস্টের আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরায় 28 জনকে হত্যার মামলায় লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম ও মেজর রিফাত বিন আলমকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রথম দিনের শুনানি হয়। পরবর্তী শুনানি 14 ডিসেম্বর। মাইনুল মারুফ, 71, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে গণভোট হলে গণভোটের সত্যিকারের মূল্য জাতি বুঝতে পারবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে জামায়াতে ইসলাম সহ সমমনা 8 দলীয় জোটের বিভাগীয় সমাবেশে তিনি এই কথা বলেন। তিনি বলেন, দেশে মানুষের তৈরি মতবাদ, জাতীয়তাবাদী মতবাদ চালু হবে নাকি কোরআন সুন্নাহর আইন চালু হবে তা আগামী ফেব্রুয়ারিতে পরিষ্কার হয়ে যাবে। সত্যিকারের গণতন্ত্র, মানুষের অধিকার ও হক প্রতিষ্ঠায় সরকারের প্রতি 5 দফা মেনে নেওয়ার আহ্বান জানান তিনি। এই পাবলিককে ভয় করে যে তারা কি গণতন্ত্রে বিশ্বাস করে, সেজন্য গণভোট তাদেরকে মানতে হবে। আর গণভোটটা হতে হবে জাতীয় সংসদ নির্বাচনের আগে, তাহলে গণভোটের সত্যিকার মূল্য মানুষ বুঝতে পারবে, জাতি বুঝতে পারবে। অবৈধভাবে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করায় গুলশান 2-এ অবস্থিত হোটেল আমারি ঢাকা বন্ধের নির্দেশ দিয়েছে রাজউক। একই সাথে হোটেলটিতে থাকা অতিথিদের অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার। একই এলাকায় নাইস সেলুন অ্যান্ড বিউটি পার্লারে অভিযান চালিয়ে অবৈধ কর্মকাণ্ডের দায়ে এক নারীসহ 4 জনকে আটক করেছে পুলিশ। সাজিদ সরকারের রিপোর্টে বিস্তারিত। আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে রাজধানীর গুলশানের 41 নম্বর সড়কের 7-এ নম্বরের এই ভবনটিতে অভিযানে যায় রাজউক। ভবনটির 2য় তলায় নাইস সেলুন এবং বিউটি পার্লার। নামে পার্লার হলেও ভেতরের চিত্র আলাদা, ছোট ছোট বেশ কয়েকটি রুম। এখান থেকে আটক করা হয় 4 জনকে, আর পার্লারটি সিলগালা করা হয়। একই ভবনের উডেন ফার্নিচার, যেখানে আবাসিক ভবনের অনুমতি থাকলেও সেখানে পরিচালিত হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম, ফলে সেটিও সিলগালা করে রাজউকের ভ্রাম্যমাণ আদালত। যে ধরনের ওখানে রুম অ্যারেঞ্জমেন্ট বা আমরা যে 4 জনকে আমরা ধরেছি, এখানে আসলে সেলুন বা পার্লারের নামে এখানে আসলে অনৈতিক কার্যকলাপ হচ্ছিল। আমরা সেটি অলরেডি বন্ধ করেছি এবং যে 4 জনকে আমরা আটক করেছি তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের উদ্দেশ্যে আমরা স্থানীয় যে থানা সেখানে আমরা অলরেডি হ্যান্ডওভার করেছি। আর তার পাশে যে ফার্নিচারের দোকানটি ছিল, যেখানে আবাসিক ভবনে তারা বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করছিল, আমরা ইতিমধ্যে সেটা বন্ধ করে দিয়েছি। একই সড়কে থাকা হোটেল আমারি ঢাকাতে যায় আভিযানিক দল। আবাসিকের অনুমোদন থাকা ভবনটিতে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা এবং 14 তলার অনুমোদন থাকলেও তারা 17 তলা ভবন করায় হোটেল আমারি বন্ধ করা হয়। আবাসিক প্লট, সেখানে তারা 14 সাল থেকে বাণিজ্যিকভাবে এই হোটেল ব্যবসা পরিচালনা করছে এবং তারা 18 সালের দিকে এটি বাণিজ্যিক করার জন্য আমাদের মন্ত্রণালয়ে আবেদন করেছিল। তৎপ্রেক্ষিতে মন্ত্রণালয় প্রেরিত পত্রের নির্দেশনার প্রেক্ষিতে আমাদের রাজউকের বোর্ড সভার সিদ্ধান্তের আলোকে আমরা তাদেরকে, এবং এই ভবনটি আসলে তাদের 14 তলা অনুমোদন নেওয়া ছিল, 14 তলা, বাট তারা সেখানে আরও 3 তলা স্টিলের স্ট্রাকচার করে সেখানে তারা জিম, স্পা, বার, সুইমিং পুল এগুলো নির্মাণ করেছে। অনিয়ম প্রতিরোধে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট। সাজিদ সরকার, 71, ঢাকা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে 23তম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে দিল্লিতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সন্ধ্যায় দিল্লির পালাম বিমানবন্দরে পুতিনকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তাকে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়। সফরের প্রথম দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রেসিডেন্ট পুতিনের সম্মানে একান্ত নৈশভোজের আয়োজন করেছেন। পুতিনের সঙ্গে শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হবে শুক্রবার। এদিন হায়দ্রাবাদ হাউসে 2 দেশের মধ্যে উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার সম্মানে রাষ্ট্রীয় ভোজের আয়োজন করেন। পুতিনের এই সফরে 2 দেশের মধ্যে সামরিক, বাণিজ্য এবং খনিজ তেলের বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। সফর শেষে পুতিন শুক্রবার রাতে ভারত ত্যাগ করার কথা রয়েছে রুশ প্রেসিডেন্টের। কারাগারে মানসিক নির্যাতনের অভিযোগ করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার তার এক্স অ্যাকাউন্টে দীর্ঘ একটি পোস্টে তার উপর চালানো নির্যাতনের কথা বলা হয়।
এর আগে মঙ্গলবার ইমরানের বোন ডক্টর উজমা খান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরানের সঙ্গে দেখা করতে যান। ওই সময় উজমা খানকে নির্যাতনের ব্যাপারে জানান তিনি, যা পরবর্তীতে তার এক্স অ্যাকাউন্টে প্রকাশ করা হয়। ইমরান দাবি করেন তাকে এবং তার স্ত্রীকে সেনাপ্রধান অসীম মুনিরের নির্দেশে সাজানো মামলায় দিয়ে আটক রাখা হয়েছে। নিজের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগের পাশাপাশি সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরকে মানসিক ভারসাম্যহীন হিসেবে অভিহিত করেন ইমরান। তিনি বলেন, পাকিস্তানকে নিয়ে অসীম মুনিরের কোনো চিন্তা নেই। তিনি ইচ্ছাকৃতভাবে আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা সৃষ্টি করেছেন, যেন আন্তর্জাতিক অঙ্গনে তাকে মুজাহিদ হিসেবে দেখা হয়। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। সাথে থাকুন।